তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবা। তোমরা আমাদের ম্যাথের কোশ্চেন রিলেটেড কোনো প্রবলেম থাকলে সেখানে শেয়ার করবে, আমাদের টিম পিটুয়ে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার ট্রাই করবে। আমিও তো সবসময় ট্রাই করি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। হ্যাঁ, ভিডিও থেকে সবসময় আমরা চেষ্টা করি তোমাদের সর্বোচ্চ সাপোর্টটা দেওয়ার জন্য। তোমাদের ম্যাথ নিয়ে যে কোনো তুমি কোশ্চেন যদি তুমি না পারো তো তুমি ছবি তুলে, তবে আমি ক্লাসে পড়াইছি সেটা যদি তুমি আবার ছবি তুলে দাও যে এটা একবার বুঝে দেন, তাহলে তো আমি মাইন্ড করবো খুবই। তার মানে তুমি আমার ক্লাসটা মনোযোগ দাও নাই। তোমার প্রথম কথা হচ্ছে রেকর্ডটা দেখা, রেকর্ডটা দেখে তুমি জিনিসটা বুঝতে পারো কিনা। হ্যাঁ, এরপর না পারলে সেটা তুমি আমাদেরকে জানাবা। আচ্ছা, একটু আগে বললো করিম রহিমের অঙ্কটা আমাদের মূল নিয়মে মিলতেছে না। কেন মিলতেছে না? করিম যে সময়ে 7 বার পদক্ষেপ দেয়, রহিম ততক্ষণে 8 বার পদক্ষেপ দেয়। তো যে সময়ে এই লাইনের মধ্যে কি গতিবেগটা নিহিত আছে, তার মানে আমাদেরকে যে গতিবেগের অনুপাত বের করতে বলছে, আমরা আসলে বের করা লাগবে যে করিম 7 বার পদক্ষেপে কতদূর যায়, অনুপাত রহিম 8 বার পদক্ষেপে কতদূর যায়। কারণ আমরা জানি গতিবেগ মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে যে দূরত্ব যাইতে পারে তাকে বলা হয় গতিবেগ। এখন করিমের পদক্ষেপের লগে রহিমের পদক্ষেপটা আমরা তুলনা করতে পারবো না, তাহলে আমরা করিমের 7 বার পদক্ষেপের দূরত্বকে আমরা রহিমে কনভার্ট করতে হবে। কিভাবে? আমাদের পরের লাইনে সেটা দিয়ে দিচ্ছে, বলছে যে রহিম 5 পদক্ষেপে যতদূর যায়, করিম 4 পদক্ষেপে ততদূর যায়। তার মানে আমরা লিখতে পারবো যে করিমের 4 পদক্ষেপের দূরত্ব ইজ ইকুয়াল টু রহিমের 5 পদক্ষেপের দূরত্ব। তাহলে এখান থেকে আমরা মূলত এখন করিমের 7 পদক্ষেপের দূরত্ব বার করে ফেলবো। তাহলে সুতরাং করিমের 1 পদক্ষেপের দূরত্ব ইকুয়াল টু রহিমের 4 ভাগের 5 পদক্ষেপের দূরত্ব। করিমের 7 পদক্ষেপের দূরত্ব, 7 না 7 পদক্ষেপের দূরত্ব ইজ ইকুয়াল টু রহিমের 4 ভাগের 5 ইন্টু 7 পদক্ষেপের দূরত্ব। তাহলে কি পেলাম আমরা পাইলাম করিমের 7 পদক্ষেপের দূরত্ব মানে হচ্ছে রহিমের 4 ভাগের 35 পদক্ষেপের দূরত্ব। এখন আমরা কিন্তু কম্পেয়ার করতে পারবো যে করিমের 7 পদক্ষেপ মানে রহিমের এত পদক্ষেপের দূরত্ব অনুপাত রহিমেরই আবার 8 পদক্ষেপের দূরত্ব। এদিকে রহিম আছে, এদিকে কি আছে? রহিম আছে। এখন দুটোর মধ্যে কম্পেয়ার করা যাবে। তাহলে অনুপাতটা হচ্ছে কত? 4 ভাগের 35 অনুপাত 8। মিলছে? যার গুণ করে দাও তুমি এটাকে ইয়া করার জন্য। তুমি একটা নিয়ম যদি লজিক্যাল থাকো তোমার কেন মিলবে না? তোমার যে কোনো নিয়মে করলে তোমার মিলবে। ওকে, লজিক্যাল তোমাকে থাকতে হবে এবং তুমি শর্টকাট ফলো করার আগে অবশ্যই মূল নিয়মটা বুঝতে হবে তোমাকে। আচ্ছা, এখন আসো আমরা অনুপাত ভাগ করা, ওই পিজার যে আমরা প্রবলেমটা ছিলাম সেই জিনিসটা আমরা এখানে কাজে লাগাই। তো কোন চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1 2 2 3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত? তাহলে 4 কোণের যোগফল কত ডিগ্রি বলো তো? 360 ডিগ্রি, রাইট? তা 360 ডিগ্রি থেকে আমাদের এটার প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ, চতুর্থ কোণ, সবচেয়ে বড় কোণ কোনটা? এইটা। আচ্ছা, পিজার অঙ্কের মধ্যে আমরা দেখছিলাম আমরা যে যখন ভগ্নাংশ আকারে যখন লিখি তো সবগুলো অনুপাতকে আমাদের কি করা লাগে? যোগ করা লাগে। তাহলে 2 একে 3, 3 দিয়ে 5, 5 3 8। প্রথম কোণটা হচ্ছে 360 ইন্টু 8 ভাগের 1, দ্বিতীয় কোণটা হচ্ছে আমাদের 360 ইন্টু 8 ভাগের 2, তৃতীয়টাও হচ্ছে আমাদের 360 ইন্টু 8 ভাগের 2, আর 4 নাম্বার যে কোণটা সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আমাদের 360 ইন্টু 8 ভাগের 3। এটা আসলে আমাদেরকে বের করতে বলছে। তো আমরা এখন কাটাকাটি করলে তো 360 কাট দ্বারা কাটলে 45, তো 3 45 135। বুঝতে পারছো সবাই? কে না বুঝতে পারলে বলো। আমাকে যদি বলতো ক্ষুদ্রতম কোণ কোনটা, তাহলে এটা হয়তো ক্ষুদ্রতম কোণ। আমাকে বৃহত্তম কোণ কোনটা, তাহলে এটা হবে আনসার। আমি এটাই বের করবো শুধুমাত্র, এগুলো সবগুলা করা লাগবে না। বাট আমরা বোঝার জন্য সবগুলো দেখালাম যে কোনটা কত হতে পারে। অনুপাত থেকে আমরা এইভাবে চাইলে মানটা বের করতে পারি। আলামিন বলছে আরেকবার। আলামিন, আমরা ওই যে প্রথম যে একটা পিজার অঙ্ক নিয়ে আমরা যে বলতেছিলাম সেখানে আমরা কি বলতেছিলাম যে পিজার ওজন যদি হয় আমাদের 210 গ্রাম, হ্যাঁ, তাইলে এটা আমরা ভাগ করছি এটা কিভাবে? আমরা এখানের মধ্যে এই ভাগটা আমরা কিভাবে করছিলাম? তাহলে অনুপাতটা ছিল 3:4, তাই না?
যোগফল কত 7। তা 210 গ্রামের মধ্যে তোমার জাহিদের ভাই সোলোমান পাইছে 7/3, জাহিদ পাইছে 7/4। এটা তো বুঝতে পারছিল তাই না? এখানেও সেম জিনিস, আমরা এখানে সেম কথা এখানে আমরা কাজে লাগাইলাম। এখানে আমাদের একই কথা এখানের মধ্যে। তো আমাদের মোট হলো 360° কোণ। আমাদের বৃহত্তম কোণ কোনটা, মানে এইটার মান জানতে চাইছে। এটা হবে 360 ইন্টু হরটা হলো এদের যোগফল তাই না, এদের যোগফল। তাহলে কত, 3 × 5 5 × 7 = 8। 8 ভাগের কত 3। এটা হলো 8/2, এটা হলো 8/2, এটা হলো 8/1। আমি বুঝতে পারছো এবার? ওকে, তাহলে এটা একটু আমরা সবাই করে ফেলি তো। শুধু প্রথম টুকরাটা বার করো, শুধু প্রথম টুকরা বার করো। একটা পারলে বাকিগুলো পারবা, শুধু প্রথম টুকরা দৈর্ঘ্য বার করো। তা আমাদের খুব ফেভারিট তোমার বৃক্ষ হচ্ছে বাঁশ। বাঁশ আসলে বৃক্ষ না, বাঁশ হলে এক ধরনের ঘাস। আমাদের সবার খুব ফেভারিট না, আমরা বাঁশ দিতে পছন্দ করি, বাঁশ খেতেও পছন্দ করি। আচ্ছা, মিরাজ 3টাই বের করে ফেলছে, ভেরি গুড। আমাদের টোটাল হচ্ছে 60। এখান থেকে আমরা যদি প্রথম টুকরা বের করতে চাই তাহলে 60-এর কত হবে, অনুপাতগুলো যোগ করি, 7 × 3 = 10, 10 × 10 = 20। তাহলে 20 ভাগের কত হইলো, হইলো 20/3। সেকেন্ডটা হলো 20/7, থার্ডটা হলো 20/10। একটা বের করতে পারলে সবগুলো পারবো। কাটাকাটি করলে হচ্ছে কত 3, তো 3 × 3 = 9। এখন আসা আমাদের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটা প্রিলির জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মিশ্রণ ও অনুপাত। আমরা সবাই খুব ঠান্ডা মাথায় আমরা মিশ্রণটা একটু মনোযোগ দেই, কারণ মিশ্রণটা আমাদের পরীক্ষার জন্য অত্যাধিক রকমের গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাদের বইয়ের মধ্যে অনেক সিস্টেম টিস্টেম আছে। শামিমা বলো। কিছু বলতে চাও? ও বয়সের ম্যাথ, আচ্ছা বয়সের ম্যাথ আসবো আমরা, হচ্ছে যে আচ্ছা মিশ্রণ যাওয়ার বয়সটা কোনটা, ওই যে ওইটা স্বামী স্ত্রীর যে এটা, এটা এটা ওকে। এখানের মধ্যে আমরা তিনজন ব্যক্তি, এক ব্যক্তি স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, হ্যাঁ ধরলাম। এটা হচ্ছে আমাদের সেই ব্যক্তি, এটা হচ্ছে তার স্ত্রী, এটা হচ্ছে তাদের সন্তান। স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। এই লাইনের মধ্যে আমাদের কাছে কোনো ক্লু নাই বয়স বের করে ফেলার, এখানে কোনো ক্লু নাই বয়স বের করে ফেলার। 5 বছর পর ছেলের বয়স 12 বছর, এখানে একটা ক্লু আছে। তাহলে 5 বছর পর যদি ছেলের বয়স 12 বছর হয়, বর্তমানে ছেলের বয়স কত? 5 বছর পর 12 হবে, এখন কত? এখন 7। তাহলে একটা ক্লু পাই গেছি, 7 পাই গেছি। সহজ। এখন একজন তো বার করে ফেলছি আমি। হ্যাঁ, বলছে স্ত্রী বয়স ছেলের বয়সে 4 গুণ। তো ছেলের বয়স যদি 7 হয়, বর্তমান বয়স যদি 7 হয়, তাহলে স্ত্রীর বয়স কত? 4 গুণ। তাহলে কত? বয়স 28। আর বলছে এক ব্যক্তি স্ত্রী চেয়ে 5 বছরের বড়। স্ত্রী যদি 28 হয় তাহলে তার কত? সে 5 বছরের বড়, তাহলে সে 33। বুঝতে পারছো? ওকে, মেন্টাল অ্যাবিলিটি তো অবশ্যই প্রচুর প্র্যাকটিস আছে তোমার এই যে বয়সের অঙ্ক, হ্যাঁ তখন আরো অনেক প্র্যাকটিস করতে পারবা। মিশ্রণের প্রবলেম গুলো, চলো আমরা এখানে তোমাদেরকে দুটো নিয়মের কথা বলবো। একটা তুমি ছোটবেলা যেভাবে করতা, এগুলা ক্লাস 7-এ তোমরা করছিলা। ক্লাস 7-এ অনুপাত সমানুপাতের অঙ্ক ছিল। তো ক্লাস 7-এ এক্স ধরে করছিলা। কিন্তু মুসল্লি কমে গেল কেন আমাদের পিছন থেকে? একটু 10 জন আছে মাত্র, ঘটনাটা কি? আজকে ক্লাসে বুঝতেছো না তোমরা? হ্যাঁ, বোরিং লাগতেছে, বোঝা যাচ্ছে না? কোনো প্রবলেম? মুসলিমের পিছন থেকে চলে যাচ্ছে সবাই। হম, দুঃখজনক একটা ব্যাপার। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমরা দ্রুত শেষ করে দিব। এই অঙ্কগুলো যদি তুমি প্রপারলি বুঝতে পারো, তাইলে আমি মনে করবো যে আজকে আমরা যে কষ্টটা সার্থক হবে। তো আমরা প্রথমে এক্স ধরে জিনিসটা আগে বুঝি। তামা মিশ্রিত সোনার গহনার অনুপাত ওজন হলো 16 গ্রাম। আর সোনা ও তামার অনুপাত 3:1। তাইলে সোনা অনুপাত তামা ইকুয়াল টু 3:1। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? আচ্ছা,
আমাদের বলছে যে মোট হলো 16 গ্রাম, মোট হইলো 16 গ্রাম। আচ্ছা, অনুপাত 3:1, এখান থেকে সোনার পরিমাণটা বের করে ফেলি আমরা। তাহলে সোনা কতটুকু হবে? 16 গ্রামের 2 এর উপর যোগ করো, 3 আর 1 যোগ করো কত? 4, তাহলে 4/3 হবে সোনা। আর তামা কত হবে? তামা হবে 16 ইন্টু 4/1, এই যে 4/1 যোগ করবা। ওকে, সো কাটাকাটি যদি করো, সো কত? 3 4। শোনো, বিসিএস হলো মূলত ধৈর্যের পরীক্ষা, বিসিএস কোনো ব্রিলিয়ান্টের কিছু নেই। হ্যাঁ, সো আমার লাইফে আমি কখনো চিন্তা করি নাই যে আমি ধরো মানে গভর্নমেন্ট জবে আসবো। তখন তো মানে মাত্র পাস করে বেরোছি, তখন খুব মানে চিন্তা ভাবনা, খুব উচ্চ মার্গে চিন্তা ভাবনা করি। আমি 34 বিসিএস হচ্ছে আমার, আমি তো ইন্টারনেটে আমি ফর্ম ফিল আপ করি না, কিনি নাই করে বিসিএস কে দেয়, বিসিএস টাইম আছে। 35 হচ্ছে বন্ধুরা সবাই দিচ্ছে, আমার কাছে তুই ফর্ম ফিল আপ কর। ফর্ম ফিল আপ করলাম সবার সাথে, যাই পরীক্ষা দিলাম, ফিলি তো টিকলাম। এরপর গদুর কি সে রিটেন মিটেন, বিসিএস দেওয়ার টাইম আছে, খুব উচ্চ মার্গে চিন্তা ভাবনা করি আর কি। 36-এ তখন আমি এসব ব্র্যাক এমপিএস করি, তখন ভাবলাম যে রিটেন দিতে গেলে আমার জিপিএ কমে যাবে, বিসিএস জীবনে বহুতবার দিতে পারবো, কিন্তু জিপিএ একবার কমলে তো সেটা বাড়াতে পারবো না, তো দিলাম না। 37-এ যখন আমি বসি, তখন আমি আইসিডিডিবিতে জব করি, তখন দেখলাম আমাদের প্রাইভেট সেক্টর খুবই আনস্ট্রাকচার্ড, আনঅর্গানাইজড। প্রাইভেট সেক্টরের স্যালারি স্ট্রাকচার ঠিক নাই, কার কখন চাকরি চলে যায় ঠিক নাই, বসকে তেল মারা লাগে। হ্যাঁ, এখন এই বসকে তেল মারতে পারবো না, এবং তখন দেখলাম যে আমার বিতৃষ্ণা চলে আসছে প্রাইভেট জবের প্রতি। মানে প্রথম ভালো লাগে প্রাইভেট জব করতে হবে, হ্যাঁ, একদম 6 ডিজিট স্যালারি, 1,00,000-2,00,000 টাকা স্যালারি, ডব্লিউ সাথে জব করবো, সেখানে জব করবো। পরে আসলে দেখলাম যে এখানে যে বসকে কি পরিমাণ দিয়ে করতে হয়, তো পরে চিন্তা করলাম না, সরকারি চাকরি ভালো। বাট প্রথম প্ল্যানই ছিল না, মানে বিসিএস ক্যাডার মানে খুব ব্রিলিয়ান্ট এরকম কিছু না। বিসিএস এর জন্য ধৈর্য লাগবে তোমার, পড়ে থাকতে হবে তোমার 2 বছর। হ্যাঁ, যেহেতু অনেক লম্বা সময়, যে পড়ে থাকতে পারবে সেই ক্যাডার হবে শেষ পর্যন্ত। ওকে, তাইলে তোমার হচ্ছে যে গভর্নমেন্ট জবে তুমি ব্যাপারে না করলে কিচ্ছু আসে যায় না। আর ধরো তুমি কারো কারোর সাথে তোমার মনোমালিন্য হলো, ধরো তোমার বসের সাথে তুমি বেয়াদবি করলা, কি হবে তোমার? সর্বোচ্চ ট্রান্সফার হবে তোমার, তাই না? বেশি কিছু হবে, ট্রান্সফার হবে সর্বোচ্চ। ধরো তোমার বসের মিলতেছে না, আর এখানে তোমাকে তো ধরে থেকে কোন কাজ পাইতে পারবে না। তুমি যদি তোমার দায়িত্ব থেকে কাজ না করো, তাহলে কি কেউ তোমাকে কাজ পাইতে পারবে? দায়িত্ববোধ, এখানে হলো দায়িত্ববোধ থেকে। ধরো আমি তো তোমার বাসায় তো তোমাদের পড়ানোর পরে অফিসের কাজ নিয়ে বসবো, প্রচুর কাজ আমরা করি, আমি এই কাজ না করলে কি আমার বাধ্য করতে পারবো না, তাই না? দায়িত্ববোধ থেকে কাজ করতে হয়, মানে বিষয়টাকে ওন করতে হয় বিষয়টাকে। আচ্ছা, তো আসো, তোমার হচ্ছে যে তাহলে আমরা বের করে ফেললাম সোনা হচ্ছে আমাদের 12 গ্রাম, এরকম বিচ্ছিন্ন অনেক তো ঘটনা থাকবে, তাই না? 12 গ্রাম এবং 4 গ্রাম। এখন আমাকে বলছো কি পরিমাণ সোনা মেশাইলে, তাহলে আমরা দেখো আমার সোনা হচ্ছে যে 12, তামা হচ্ছে 4 গ্রাম। হ্যাঁ, এখন আমাকে বলছে যে কি পরিমাণ সোনা মেশাইলে, ধরলাম সোনা মেশাবো আমি এক্স, তাহলে সোনা মেশালাম এক্স, তামা কিছু মেশাইলাম না। সোনা যদি এক্স মিশাই, তখন সোনা অনুপাত তামা ইজ ইকুয়াল টু হবে কত বলছে? 4:1 ইজ ইকুয়াল টু হবে তোমার 4:1। হ্যাঁ, এটা বুঝতে পারছি আমরা, এটা বুঝতে পারছি কিনা? যা মিশাইতে হবে সেটা এক্স ধরলাম, তাহলে 12 গ্রামের সাথে এক্স মিশাইলাম, 4 গ্রামের লোক কিছু মিশাইলাম না, তো তখন নতুন অনুপাতটা হবে 4:1। হ্যাঁ, তো এখন আমরা করে ফেলি, তাহলে এখানে হলো 4/12 যোগ এক্স, এটা হলো 1/4, অথবা তুমি এমনি ডাইরেক্ট করে বলতে পারো গুণ। কোন গুণ করলে কত হইলো আমাদের? 12 প্লাস এক্স ইকুয়াল টু 4×4=16, তাহলে এক্স ইকুয়াল টু আসলে কত? 4 গ্রাম। 4 গ্রাম মিশাইতে হবে, এও করতে পারো, নো প্রবলেম। এই করলে তোমার একটা অসুবিধা হচ্ছে, তোমার জায়গা বেশি লাগবে তোমার। হ্যাঁ, এক্স ধরে করলে জায়গা বেশি লাগবে, টাইম 1 মিনিটে করা যাবে, কোনো প্রবলেম, করতে পারো। বাট আমরা আরেকটা সিস্টেম তোমাকে বলি, হিসেবে করলে তুমি এটা যত অঙ্ক তুমি খুব দ্রুত করতে পারবা। হ্যাঁ, প্রথমটা একটু কঠিন লাগতে পারে, প্রথমবার একটু কঠিন লাগবে, আমি 2-3টা করলে তখন তোমার কাছে ইজি লাগবে জিনিসটা। তুমি এখন উপাদগুলো এখানে শুধু প্রথম অক্ষরটা লিখো কাগজের মধ্যে, কাগজ খুবই কম তোমার কাছে, তাহলে প্রথম অক্ষরটা লিখো। ওকে, প্রথম অক্ষরটা লিখো, তাইলে তোমার অনুপাতটা নিচে নিচে লেখো। সোনা হচ্ছে 3, তামা হচ্ছে 1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1। তাহলে 3 আর 1 যোগ, এই যোগফলটা এখানে লেখো 4, তাহলে এই 4 হচ্ছে টোটাল, তাই না? টোটাল দাম কত আছে? 16 গ্রাম দেয়া আছে টোটাল, রাইট? টোটাল হচ্ছে 16 গ্রাম দেয়া আছে। এই চিত্রটা বুঝতে পারছি আমরা? এটা লিখতে তোমার 8 থেকে 9 সেকেন্ড লাগবে ম্যাক্সিমাম।
এটা বুঝতে পারছি চিত্রটা, আমি শুধু জাস্ট এই চিত্রটা আমি গ্রাফিক্যালি লিখলাম আর কি, জাস্ট আঁকলাম জিনিসটা, আমার 8 সেকেন্ড লাগলো ধরো। হ্যাঁ, এখন আমি একটু আগাই। তাহলে 4 এর মান যদি 16 হয়, কেমন হলো 4 এর মান 16? 4 এর মান 16 হয়েছে কিভাবে? 4 গুণ, তাই না? 4 গুণ, এই 16 কে 4 দিয়ে ভাগ করে 4 হয়, 4 গুণ, তাই না? তাহলে এটা যদি ইনটু 4 হয়, তাহলে এটাও তো 4 গুণ, তাই না? তাহলে এটাও তো 4 গুণ, রাইট? কারণ আসলে আমাদের যে কোনো অনুপাত, যে কোনো একটা যদি আমরা জানি, একটা যদি দেয়া থাকে, বাকিগুলো আমরা কি ফিল আপ করে ফেলতে পারি। এটা বুঝতে পারছি আমরা? হুম, কি কোশ্চেন বলছো? ওকে, তাহলে কত সেকেন্ড লাগলো তোমার? 15 সেকেন্ড লাগলো। তাহলে তোমার হচ্ছে অতিবাহিত হয়েছে 15 সেকেন্ড, এখন তোমার শেষ হলো 15 সেকেন্ড। আচ্ছা, কাগজ কিন্তু বেশি লাগে না, তাই না? তুমি একটা চিপা দিয়ে করে ফেলছো, অল্প একটু সময় লাগছে। এখন পরের লাইন পড়ি। এটা কি পরিমাণ সোনা মেশাইলে, হ্যাঁ, অনুপাতটা 4:1 হবে। তাহলে দেখো, আমাদের বলছে অনুপাতটা হবে কত? সোনা হচ্ছে 4, তামা হচ্ছে 1। হুম, লিখলাম এখানে। ওকে, তাহলে আরো 3 সেকেন্ড যোগ হলো, 18 সেকেন্ড হয়ে গেল আমার। ওকে, এখন দেখো, তাইলে এটা তামার জন্য, তাই না? এটা তামা, এটা হচ্ছে সোনার সাথে আর কিছু একটা মিশাবো, সেটা হলো এদের নিজ নিজ অনুপাত। তাহলে এর লগে যে রিলেশন থাকবে, এর লগে কি সেম রিলেশন থাকা লাগবে নাকি? থাকা লাগবে না? এই যে এই দুটার মধ্যে যে রিলেশন, এই দুটার মধ্যে রিলেশন, এই দুটার মধ্যে কি সেম রিলেশন থাকা লাগবে, তাই না? ওকে, তাহলে এখানে এর লগে কি রিলেশন, এটার সাথে এটা কি রিলেশন? 1 এর 4 গুণ, তাই না? 1 এর 4 গুণ, ঠিক কি না? তাহলে এই 4 এরও 4 গুণ হবে এটা। আমি সোনা মিশালাম এক্স, সোনা মিশালাম এক্স ধরো। হুম, তাহলে এটা যদি 1 এর 4 গুণ হয়, তাহলে এইটা 4 এরও 4 গুণ হবে, এর মানটা। 4 এর 4 গুণ কত? 16। 12 প্লাস x সমান 16, তাহলে x সমান 4। না, প্রথমবার একটু কঠিন লাগতেছে, আবার আরেকটা করি দেখো, আরো আরো সহজ লাগবে, দেখো আমি আরেকটা দেখাই, সেকেন্ডটা দেখাই, দেখো। সেকেন্ডটা দেখাই। সো তাহলে আমি কি বললাম, প্রথমে তো অনুপাতটাকে লেখো, অনুপাতটা, হ্যাঁ, অনুপাতটা লেখো, এই লেখো তুমি। তখন এই সিস্টেমে তোমার ভালো লাগবে, তাহলে তোমার কাগজ কম লাগবে, তোমার হচ্ছে টাইমও তোমার কম লাগবে। তাহলে সোনা হচ্ছে 5, তামা হচ্ছে 8, তো যোগফল হচ্ছে কত? 8। হ্যাঁ, 8 এর মান দেয়া আছে, 8 সমান কত? 8 সমান কত? 40 গ্রাম, তাই না? 8 সমান 40। তাহলে 8 এর মধ্যে 40 হয়, হুম, তাহলে সম্পর্ক কি? 8 আর 40 এর মধ্যে কি? 40 কাট ভাগ করলে 5, 5 গুণের সম্পর্ক, তাই না? তাহলে এটা 5 গুণ, 3 5 15, এটা 5 গুণ, তাহলে 25। তাহলে 40 এর মধ্যে তামা হচ্ছে 15 গ্রাম, সোনা হচ্ছে 25 গ্রাম। তাহলে এটা 10 সেকেন্ডে বের করে ফেললা। এলেন, বোঝা গেছে, তাই না? ওকে, এবার বলছো ওই মিশ্রণে কি বলুন সোনা মিশাইলে, তাহলে সোনা মিশাবো এক্স, মিশাইলে অনুপাত 7:3 হবে। তাইলে এটা হচ্ছে আমাদের 7, এটা হচ্ছে আমাদের 3। ওকে, চিত্র আঁকা শেষ। এখন তুমি জাস্ট এটা খেয়াল করো, এটা খেয়াল করো, খেয়াল করো, এটা একটু গভীর মনোযোগ খেয়াল করো, দেখো 3 15, 3 15, খেয়াল করো একটু। তাহলে 3 হলো কি করলে 15 হয়? কি করলে 15 হয়? 5 গুণ করলে 15 হয়, তাই না? 5 গুণ করলে 15 হয়। তাহলে এখানে একটু মান বসাও, তা 7 এর লগে 5 গুণ করলে এটা হবে, 7 এর লগে 5 গুণ করলে কত? 35, তাই না? 35, তাহলে এটা সমান 35, এক্স এর মান 10। তাহলে ফিগার রাখলে তুমি হচ্ছে যে কাগজ কম লাগবে এবং তোমার টাইমও কম লাগবে, তুমি মোটামুটি 30 সেকেন্ডের মধ্যে মিলে ফেলতে পারবা। সো কঠিন লাগছিল তার আগের বার কঠিন লাগছিল হচ্ছে জেরেনে, কঠিন লাগছিল জেরেনে, এবার তোমার কাছে সহজ লাগতেছে একটু? হুম, এবার একটু ইজি লাগতেছে কিনা? একটু সহজ লাগতেছে। এবার তুমি একটা নিজে একটা করো, এবার আরো সহজ লাগবে। তো নিজে একটা করে, এবার আরো সহজ লাগবে। হ্যাঁ, দুটাই ইজি, রাইট, বাট এটা কাগজ কম লাগবে, টাইম কম লাগবে। এটা নিজে করো সবাই, তাহলে জিনিসটা আরো সহজ লাগবে। তো 10 সেকেন্ড শেষ। ভাস্কর প্রথম, হ্যাঁ বলবো।
20 সেকেন্ডের কম সময় করে ফেলছো কয়েকজন? ভিডিও, তৃপ্তি, তৌফিক, আকিব। আচ্ছা, যদিও সবার রেজাল্ট ঠিক হয় না এখনো। 30 সেকেন্ড শেষ। ওকে, 40 সেকেন্ড শেষ। আমরা আসি। 40 সেকেন্ডের কম সময় অনেকে করে ফেলছো। থ্যাংক ইউ। আমি বলছিলাম তুমি যেটা করবা, তুমি হচ্ছে যে জিনিসটার প্রথম অক্ষর লিখো। এ হলো অ্যাসিড, এ হচ্ছে পানি। হ্যাঁ, প্রথম অক্ষরটা লিখো, পুরো লেখার টাইম নাই। তাহলে অ্যাসিড হচ্ছে তোমার হচ্ছে 3, পানি হচ্ছে তোমার 1, এরপরে 3 আর 1 যোগফল দেখো 4, 4 মানে হচ্ছে 40 লিটার। ওকে, 4 × 40 হয়েছে তাই না? 10 গুণ করে হয়েছে। তার মানে এই হলো 10, এ হলো 30। 40-এর মধ্যে ও হচ্ছে 10, ও হচ্ছে 30। সেটা কি পরিমাণ পানি মিশ্রিত করলে, তাহলে পানি এক্স পরিমাণ মিশাই। এসিড পানি 5/2 হবে, তাহলে এসিড হচ্ছে তখন হবে 5, পানি হবে 2। ওকে, তাহলে আমরা একটু গভীর মনোযোগ খেয়াল করি। তাহলে 30, 5, তাহলে এটার লগে দুটোর রিলেশন থাকবে। তাহলে 30-এর লগে 5-এর রিলেশন কিভাবে হইলো? 5 থেকে 30 কিভাবে আসছে? 6 গুণ করে আসছে তাই না? তাহলে 2 থেকেও এখানে যাইতে পারবো, 6 গুণ করে যেতে হবে আমাকে। তাহলে 2 সাথে 6 গুণ করলে কত? 12। তাহলে আমাদের এই জিনিসটার মান হবে আসলে কত? 12। তাহলে এক্স এর মান আসবে 2। এক্স এর মান আসবে 2। তাহলে আমাদের ভুল করছে থেকে আকি, আগে ভুল করছে। আচ্ছা, আগে হচ্ছে সম্ভবত 30-এর লগে এগিয়ে দিছো না? তুমি অ্যাসিড মিশাইছো, এখানে পানি মিশাইতে বলছে, তো সেখানে ভুল ফজল রাবি, তাসলিমা। আচ্ছা, তোমরা ভুল করছো সম্ভবত এর মধ্যে। তোমরা অ্যাসিড মিশাই দিছো, মিশাইতে বলছে পানি। হ্যাঁ, অ্যাসিড মিশাইতে বলে না, পানি মিশাইতে বলছে। ওকে, এটা করি তাহলে, সবাই মিলে এটা করি তাহলে। চলে এসে গেছে অনেকের না? ওকে, সো তো কমলা রসের পরিমাণ কয় লিটার বৃদ্ধি করলে? কমলা হচ্ছে যে এক্স বৃদ্ধি করলাম, আমাদের জায়গায় আছে। তাহলে হচ্ছে যে আম হচ্ছে 1, কমলা হচ্ছে 2। তাহলে আমরা এই যে রিলেশনটা এখানে রিপ্লেস করব। 1 থেকে 40 আসছে কিভাবে? 40 গুণ করে আসছি। তাহলে এই 2 থেকে 2 সাথে 40 গুণ করে এখানে আসবো। 2 সাথে 40 গুণ করলে কত? 80। তাহলে এটা মানটা হচ্ছে আমাদের 80। এক্স মান হচ্ছে তাহলে আমাদের 60। আচ্ছা, এখন এরকম যদি দেয়, দিল যে 64 কেজি মিশ্রণে বালির পরিমাণ হচ্ছে 25%। বলছে কত কেজি বালি মেশালে পাথরের পরিমাণ 40% হবে। সেটা তাহলে আমরা কেমন করবো? তাহলে এটাকে আমরা আগের মধ্যে বানাই ফেলবো। 64 কেজি মিশ্রণে বালি এবং পাথর কত? 25% হচ্ছে যে বালি, 75% হচ্ছে পাথর। কেমনে করলাম তাহলে আমরা? তাহলে আমাদের লিখি, তাহলে এ হচ্ছে আমাদের বালি, এটা হচ্ছে আমাদের পাথর। হ্যাঁ,
তাহলে বালি যদি হয় আমাদের, দেখো তাহলে এখানের মধ্যে বলছে বালি হচ্ছে 25, তাহলে বালি যদি হয় 25, তাহলে পাথর হবে কত? 75%। তাহলে এখানে লিখতে পারবো কত? 1:3। হ্যাঁ, তাহলে এটা লিখবো আমরা 1:3। আচ্ছা, কত কেজি বালি মিশালে, কিন্তু ওই আগের মতো করে ফেলবা। তাহলে 3 আগে যোগ করলে 4, এটা হচ্ছে আমাদের কত? 64। তাহলে 4 × 64 16, তাহলে 3 16 48 এবং 16 লিখে ফেললাম। এখন কত কেজি বালি মিশালে, তাহলে বালি মেশাবো এক্স। অনুপাতটা কত বেশি জানি না, বলছে কত কেজি বালি মেশালে পাথরের পরিমাণ 40 হবে। তাহলে আমাদের পাথর বলছে 40 হবে, তাহলে পাথর যদি 40 হয় তাহলে বালি কতটুকু হবে? বালি হচ্ছে 60। তাহলে অনুপাতটা কত হইলো আমাদের? 3:2। সো আমরা এখন লিখতে পারবো অনুপাতটা হবে তখন আমাদের 3:2। ওই পার্সেন্টটাকে আমরা অনুপাতে কনভার্ট করতে হবে। বুঝা গেছে? বুঝতে পারছো কিনা? আচ্ছা, সো দুটি বর্গের বাহুর অনুপাত, এটা আগে বুঝেতাম। সারা বলছে যে ইউজুয়াল নিয়মে আমরা ইউজুয়াল করলো, আমরা পার্সেন্টটাকে আমাদেরকে তো অবশ্যই অনুপাতে কনভার্ট করতে হবে। আমাকে বলছে এখানের মধ্যে যে বালি অনুপাত পাথর। হ্যাঁ, দেখো আগের কোশ্চেন গুলোর মধ্যে দুটো অনুপাত দেয়া ছিল, তাই না? দুটো অনুপাত দেয়া ছিল, তো এখানের মধ্যে আমাদের দুটো অনুপাত দেয়া নাই। প্রথমবার বলছে আচ্ছা আমরা দুটো আলাদা করে লিখি। সো বালি অনুপাত পাথর, পরেরটার মধ্যে আমরা লিখি যে বালি অনুপাত পাথর। অনুপাত আকারে দেয়া নাই, পার্সেন্ট আকারে দিছে। প্রথমে বলছে আমাদের বালি 25%, তার মানে বালি যদি হয় 25%, তাহলে পাথর হলো 75%। তাহলে আমাদের প্রথম অনুপাতটা হচ্ছে 1:3। আর পরেরবার বের করতে আমাদের বলছে যে কত কেজি বালি মেশালে পাথরের পরিমাণ 40% হবে। তাহলে পাথর যদি 40% হইতে হয়, বালি হলো 60%। অনুপাতটা হলো আমাদের কত? 3:2। এখন কোশ্চেনটা আমরা মডিফাই করতে পারি। কি মডিফাই করব? যে 40 কেজি মিশ্রণে বালি ও পাথরের অনুপাত হচ্ছে 1:3। কত কেজি বালি মেশালে অনুপাতটা 3:2 হবে? প্রশ্নটাকে আমরা কনভার্ট করলাম। বুঝতে পারছো? ওকে, কোনটা 75%টা দেয়া নেই, আমাকে বুঝে নিতে হবে। হ্যাঁ অবশ্যই বুঝে নিতে হবে, দেয়া নাকি আছে তো। বালি 25% হলে ওটা তো 75ই হবে, কারণ দুটো যোগফল 100% হবে না? ওটা তো ডেফিনেটলি তোমার হচ্ছে যে 100% যাবে, তাই না? দুটোতে 100% হবে যোগফল। আচ্ছা, বললো দুটা বর্গক্ষেত্রের বাহুর অনুপাত হচ্ছে তোমার 2:1। এক একজনের ক্ষেত্রে এরকম বুঝি না তোমার কোশ্চেনটা, এক একজনের এক একটা কেন হিসাব ভুল করছে, সেই জন্য একজন এক একটা হয়েছে। রেজাল্ট 56, রেজাল্ট 56। ওকে, তো দুটা বর্গক্ষেত্রের বাহুর অনুপাত 2:3। তো বললো এদের ক্ষেত্রফলের অনুপাত কত? এদের ক্ষেত্রফলের অনুপাত কত? তো বর্গের বাহুর সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কি? বাহুর লগে ক্ষেত্রফলের সম্পর্ক কি? স্কয়ারের সম্পর্ক, তাই না? স্কয়ারের সম্পর্ক। তাহলে দুটা বাহুর অনুপাত যদি 2:3 হয়, তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে 4:9। আবার ভাইস ভার্সা, যদি বলে দুটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 100:64, তাহলে বাহুর অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত হলো 100:64, বাহুর অনুপাত হলো তোমার 10:8। অথবা সেটা কারো দুদি কাটলে আমাদের 5:4 হয়, এরও থাকতে পারে আনসারের মধ্যে। আচ্ছা, সো দুটা বৃত্তের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে তোমার 3:4। বৃত্তের ব্যাসার্ধ, এখন বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে বৃত্তের ব্যাসার্ধের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কি? তাও কি কি সম্পর্ক? তাও স্কয়ারের সম্পর্ক, তাই না? কারণ এটা যে আর হয় ওটা হচ্ছে পাই আর স্কয়ার।
সো দুটা বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যদি 3:4 হয়, ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 9:16। ওকে, আচ্ছা এখন তোমার হচ্ছে আসিফ বলছে যে ভাই যদি ডায়ামিটার বলে, যে যদি বলে আমাদের ধরো বললো যে দুটি বর্গের পরিসীমার অনুপাত, দুটি বর্গের পরিসীমার অনুপাত বললো, সে তোমাকে বললো যে 4:16। এখন ক্ষেত্রফলের অনুপাত কত হবে? আচ্ছা, তাহলে আমরা এখানের মধ্যে আমরা ক্ষেত্রফল পাওয়ার জন্য কি লাগবে? আমাদের লাগবে বাহু লাগবে, তাই না? আমাদের বেসিক্যালি কি বাহু লাগবে। তাহলে বর্গের পরিসীমা ইকুয়াল টু কয় বাহু? পরিসীমা মানে হচ্ছে 4 বাহু, রাইট? 4 বাহু। তাহলে তোমার পরিসীমার অনুপাত যদি দেয় তোমার হচ্ছে যে 4:16, এখানে তুমি বাহুর অনুপাত বের করার জন্য 4 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে, তাই না? তাহলে দিস ইজ বাহুর অনুপাত হয়ে যাবে, রাইট? ইন্টারেস্টিংলি তুমি এখন যদি ক্ষেত্রফল করো, আচ্ছা আমার ধরতে ধরে ধরে ফেলছি এই জন্য এরকম আসছে। এখন তোমার ক্ষেত্রফল অনুপাত হলে তুমি তখন এটাকে যখন স্কয়ার করে দিবা তাহলে ক্ষেত্রফল অনুপাত চলে আসবে। বুঝতে পারছো? মানে তুমি রিলেশনশিপটা তোমাকে জানতে হবে যে তুমি কি কি বের করতেছো। তোমাকে বাহু দিলে বাহু থেকে তুমি কিভাবে ক্ষেত্রফলে যাবা। হ্যাঁ, রিলেশনশিপ ইজ ইম্পর্টেন্ট। সে হচ্ছে আমাদের অনুপাত। আমরা এখানে যারা কাজ করতেছি, সো আমরা এখানে সবাই আমরা বিশেষ ক্যাডার হবো না এবং সেটা হওয়ার কোনো প্রয়োজনও নাই। হ্যাঁ, ইনফ্যাক্ট আমরা জানিও না যে আমাদের গন্তব্য কি, 5 বছর পর আমরা কি হব তোমার সেটা আমরা জানি না। হ্যাঁ, সো আমরা যেটা করতে পারি সেটা হলো আমি এখন আমার আজকে আমি যে অবস্থায় আমি থাকি, আমি সেখানে আমি যদি পরিশ্রম করি, সো আগামীকালটা আমার হইতে পারে। হ্যাঁ, আমি খুব, তোমরা অনেকেই ফরেস্ট গাম্প মুভিটা দেখছো। সো এখানের মধ্যে পুরো মুভিটার যে তোমার যে থিমটা ছিল রান, ফরেস্ট রান, তাই না? যে ফরেস্ট সবসময় একটা দৌড়ের উপরে থাকে। হ্যাঁ, সো ফরেস্টের মা সবসময় বলতো যে ইউ নেভার নো হোয়াট ইউ আর গনা গেট, লাইফ ইজ এ বক্স অফ চকলেট। নাকি আমরা যখন জানি না যে আমরা আসলে কি পাবো। তো আমাদের আগামীকাল আমাদের জন্য সুন্দর ভবিষ্যৎ কি আছে সেটা আমরা জানি না। আমরা যদি এখন যদি সে পরিশ্রমটা ধরে রাখি, আমরা ডেফিনেটলি আমরা হয়তো ভালো কিছুই পাবো। অন্তত পরিসীমাটা একবার পরিসীমা থেকে বাহুতে যাওয়ার জন্য তুমি 4 দিয়ে ভাগ করলে বাহুতে যেতে পারবা। ওকে, বাহু থেকে তখন তুমি ক্ষেত্রফল বের করার জন্য স্কয়ার করলে তুমি ক্ষেত্রফলে যেতে পারবা। ওকে, কোনটা বুঝতে পারো না শামিমা? শর্টকাটটা ইউজুয়াল নিয়মটা বুঝতে পারছি বা শর্ট নিয়মটা আমি বুঝিনি। কোন নিয়মটা বুঝে নাই? ইউজুয়াল নিয়মটা বুঝলে কোনো সমস্যা নাই। গোল্ডেরটা ইউজুয়াল নিয়মে করো, তুমি যদি ওটা বুঝো সেটাই করো। আচ্ছা আমি বুঝে দিচ্ছি, রেকর্ডটা অফ করতেছি, তাহলে তোমাকে বুঝে দিচ্ছি। দাঁড়াও, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো।